সবার শত্রু ইউনূস এটা দিয়ে প্রমাণ করাইতে চায় বিগত আওয়ামী লীগের সকল পাপের কাজগুলোকে মানুষের কাছ থেকে ভুলাই ফেলতে চায়। আমরা ক্রিমিনাল, ডক্টর মোহাম্মদ ইউনূস ক্রিমিনাল না। ডক্টর মোহাম্মদ ইউনূস যদি না থাকতো 5ই আগস্টের পরে কোনো অবস্থায় এই দেশে আপনি প্রতিবিপ্লব ঠেকাইতে পারতেন। উচিত ছিল ডক্টর মোহাম্মদ ইউনূস 5 বছর শাসন করত আর সবগুলো সংস্কার তার নিজ দায়িত্বে বাস্তবায়ন করে যাইতো, তারপরে রাজনীতিবিদগুলো আরো শিখতো, তাহলে এই দেশে জুলাই সনদ আর বিপ্লব আর ওই গণভোট নিয়ে কথা হতো না। বিদেশে যারা ছিলেন বা আছেন তাদের যদি ইন্টারভিউ নিতে যায়, তারা কিন্তু আসলে ডক্টর মোহাম্মদ ইউনূস সম্পর্কে কিন্তু তারা স্মৃতিচারণ করে, বিদেশিদের সাথে কথা বলে। কিন্তু আমরা এখন দেখতেছি যে ইউনূসের মতো পাপী মানে মনে হয় বাংলাদেশে নাই। গণমাধ্যম, কয়েকটা গণমাধ্যমে চোখ রাখলে এটাই মনে হচ্ছে যে সবচাইতে বাংলাদেশের অপরাধী হচ্ছে, ক্রিমিনাল হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূস। আপনার কি মনে হয় আপনার দেশে এবং বিদেশে? না, আসলে আমরা ক্রিমিনাল, ডক্টর মোহাম্মদ ইউনূস ক্রিমিনাল না। আমার স্পষ্ট, আমি ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে তো মালয়েশিয়ায় আমার সাক্ষাৎ হয়েছে, পার্সোনালি আমার বাচ্চারা পর্যন্ত তার সাথে ছবি তুলেছে, আমি ক্রেস্ট দিয়েছি, তাকে ফুল দিয়েছি। এটা কিন্তু বিফোর 5th আগস্টের কাহিনী বলছি, এটা এমন না যে, বাট আমি কিন্তু ওই 5 তারিখের পরে তার কাছে করুণা নিতেও যাই নাই, তার সচিবালয়ে গিয়ে তার সাথে দেখাও করি নাই। কিন্তু তার সাথে একেবারে অন্তরঙ্গ আমার প্রায় 10-15 মিনিটের একটা স্পেশাল টাইমেই আমার স্মৃতিগুলো মনে আছে। তাকে যে ফুল দিয়েছি সেটা আমার মেয়ের হাতে তিনি দিয়ে আবার বললেন এটা তোমার মেয়েকে দাও, এবং বাই নেম সে আমাকে কল করেছে। এটা ছিল আমার সবচেয়ে বড় প্রাপ্তি। আমি জানি না সে মিডিয়ার কল্যাণে হোক, যে কারণেই হোক, আমাকে চিনতে পেরেছে। ফয়জুল ছবি তোলার সময় পাশে আসো, দাঁড়াও, বা এরকম স্মৃতিগুলো মনে আছে। তো আমি ব্যক্তিগতভাবে মনে করি ডক্টর মোহাম্মদ ইউনূস ইজ নট এ ব্যাড পিপল, হি ইজ ভেরি গুড, এবং আমাদের কান্ট্রির জন্য 100% সে যদি না থাকতো 5ই আগস্টের পরে কোনো অবস্থায় এই দেশে আপনি প্রতিবিপ্লব ঠেকাইতে পারতেন না। আর একটা নতুন করে মানে গ্যাঞ্জাম কেওয়াস তৈরি হতো পার্শ্ববর্তী দেশের মাধ্যমে, সেটা কেউ ঠেকাতে পারতো না। কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূসের কারণেই এটা আমরা রক্ষা করতে পেরেছি। আল্লাহ আমাদেরকে সেই সুযোগ দিয়েছেন, বা রহমত হিসাবে ডক্টর মোহাম্মদ ইউনূস এসেছেন। এখন আমাদের দেশের একটা সমস্যা কি, মানে আমি ব্যর্থ হইলে একজনের মাথার উপরে চাপিয়ে দিয়ে বিদায় নেওয়ার চেষ্টা করি, কিন্তু আমার ব্যর্থতার কারণগুলো আমরা খুঁজে বের করার চেষ্টা করি না যে কি জায়গায় আমার ব্যর্থতা আছে। তো ডক্টর মোহাম্মদ ইউনূসের ব্যর্থতাটা কি? একটা জঞ্জালযুক্ত দেশের মধ্যে তিনি এসে তো আমি মনে করি তার আত্মসম্মানের আরও ঘাটতি করেছেন। এখানে আমরা সবাই বেঈমান তো স্পষ্ট। গত 2 দিন আগেও তো সংসদে সালাউদ্দিন সাহেব স্বরাষ্ট্রমন্ত্রী বক্তব্য দিতে গিয়ে বলেছেন যে ইউনূস সরকারের আমলে আমরা তাদের সাথে এই ওঠা বসা না করলে, সংস্কার নিয়ে আলোচনা না করলে, জুলাই সনদ নিয়ে আলোচনা না করলে নির্বাচনের পথে যাইতে পারতাম না। তাই তাদেরকে বোঝানোর জন্য যে আমরা এগুলো রাজি আছি এবং বুঝিয়ে শুনিয়ে নির্বাচনে আনছি, এগুলো একটা কৌশল মাত্র। তো যারা এটা মুনাফিকি করছে চোখের সামনে, সেখানে আপনি ডক্টর মোহাম্মদ ইউনূসকে খারাপ বলেন কোত্থেকে? ডক্টর মোহাম্মদ ইউনূস তো ভালো জিনিস চেষ্টা করে গিয়েছেন যে সংস্কারটা হোক। সংস্কার তো মানে কি বলে, সংসদের উপরে আস্থা রেখে গিয়েছিলেন যে না, অন্তত রাজনীতিবিদরা মনে হয় ভালো হবে। বিএনপিকে বিশ্বাস করেছে, জামাতকে বিশ্বাস করেছে। এখন মানে বিশ্বাস করে আবার আপনি তাদেরকে সময়ও দিবেন না। সবাই বলে দিলেন যে 18 মাসের মধ্যে বিদায় হও, তা আবার বলবেন যে তিনি কেন সব বাস্তবায়ন করে গেলেন না। এটা তো হতে পারে না। এটা তো আমি মনে করি যে তার উপরে জুলুম হচ্ছে। তাকে আপনি 5 বছর সময় দিতেন, উনি আপনার ওইটাই উচিত ছিল ডক্টর মোহাম্মদ ইউনূস 5 বছর শাসন করত আর সবগুলো সংস্কার তার নিজ দায়িত্বে বাস্তবায়ন করে যাইতো, তারপরে রাজনীতিবিদগুলো আরো শিখতো, তাহলে এই দেশে জুলাই সনদ আর বিপ্লব আর ওই গণভোট নিয়ে কথা হতো না। কিন্তু যেহেতু বেচারা বাংলাদেশের আইন মেনে, কানুন মেনে, সম্মান রেখে, সেনাবাহিনীর প্রতি শ্রদ্ধা রেখে, এ দেশের বর্তমান পরিস্থিতি বিবেচনা করে 18 মাসের মধ্যে বিদায় নিয়েছে, সবগুলো পেন্ডিং হয়ে গিয়েছে। এখন সবাই মিলে তার উপরে চাপিয়ে দিচ্ছে যে উনি কেন ব্যর্থ হচ্ছে, উনি কেন করে নাই, উনি করবে কোত্থেকে? চোরের ভিতরে, ডাকাতের ভিতরে, গুন্ডাদের ভিতরে উনি করবে কোত্থেকে? বাংলাদেশের নির্বাচন করছে 153টা আন্দোলন হয়েছে যমুনার সামনে। এখন কোনো আন্দোলন হয়? একটা মানুষ কি কোনো জায়গায় কোনো মানে প্রেস ক্লাবে গিয়ে বিবৃতি পর্যন্ত এখন দেয় না। দ্যাট মিনস এই যে আমাদের মানে আমরা যে অস্থির পিপল, এত বড় একটা জুলাই বিপ্লব গেল, এত রক্ত ঝরলো, স্বাধীন দেশে আপনার চোখের সামনে 1,500 মানুষ শহীদ হয়ে গেল, আপনার প্রায় 30,000 এখনো পঙ্গু আছে। সেগুলো দেখে আমরা শিখছি না, আমরা ডক্টর মোহাম্মদ ইউনূসকে ক্রিটিসাইজ করার চেষ্টা করছি। আরে মিয়া, ডক্টর মোহাম্মদ ইউনূস ছিল বিদায় আপনার বাংলাদেশের ভূখণ্ড এই 18 বছর আপনি বর্গা দিতে পেরেছেন, এতদিন মানে পেলে পুষে রাখতে পেরেছেন, আর না হয় শেষ হয়ে যেতেন। এখনো ডক্টর মোহাম্মদ ইউনূসকে নিয়ে ন্যারেটিভ কেন তৈরি করে জানেন? মূলত দালালিটা তার কাছ থেকে করতে পারে নাই। তাকে যে কোনো উপায়ে সবার শত্রু ইউনূস এটা দিয়ে প্রমাণ করাইতে চায় বিগত আওয়ামী লীগের সকল পাপের কাজগুলোকে মানুষের কাছ থেকে ভুলাই ফেলতে চায়। গুমের কথা মানে মানুষ যাতে ভুলে যায়, খুনের কথা ভুলে যায়, অত্যাচারের কথা ভুলে যায়। এখন সবাই যাতে একটা কথাই বলে, ডক্টর মোহাম্মদ ইউনূস। আর মব, কিসের মব হয়েছে বাংলাদেশে? কয়টা মব সৃষ্টি হয়ে
জ্যান্ত মানুষের মৃত্যুর কোলে ঢুলতে পড়তে হয়েছে। আর বাংলাদেশের ফ্যাসিবাদের সময় তো প্রতিদিন মব হতো, প্রতিদিন প্রতিটা জায়গায় মানুষ গ্রেপ্তার হতো, খুন হতো, গুম হতো। একজন মেজর সিনহা রাশেদ, আপনার কি বলে, রাশেদকে মানে হত্যা করেছে ওই যে ওসি প্রদীপ, চোখের সামনে একজন মানে মেজর হত্যা হয়ে যায়। একজন আওয়ামী লীগের একজন ওয়ার্ড কমিশনার, আপনার কক্সবাজারের, আপনার নিশ্চয়ই মনে আছে, মোবাইল কাঁধে নিয়ে কথা বলছে, ক্রসফায়ার হচ্ছে, ক্রসফায়ার শব্দ তার মেয়েরা, বাবারা, মায়েরা মানে বাসায় বসে শুনছে। এটা কতটা বেদনাদায়ক। র্যাবের তখন ছিল যে চিফ, আমাদের কি নাম ওটারে, বেনজির কিন্তু সেই সময় আমেরিকান স্যাংশন পেয়েছে বিকজ অফ আওয়ামী লীগের কমিশনারকে প্রকাশ্যে হত্যার মানে এই ক্রসফায়ার দিয়ে হত্যার কারণে। এইটা কি জীবন ছিল নাকি? আপনি কি বলছেন? যে আমি তো অবাক হয়ে যাচ্ছি যে বাংলাদেশের মানুষের উপরে যা করেছে সেই সকল ইতিহাসগুলোকে ভুলিয়ে দিচ্ছে। এগুলো একটা শয়তানি এবং একটা টেন্ডারবাজি। এই যে কারা করছে জানেন? এগুলো করছে ওই যে কি সাংবাদিক, ওই যে মানে তারেক রহমান সাহেব ফোন দিছিলেন, আনিস আলমগীর, এই আনিস আলমগীরদের কাজ। এটা দুই একটা মিডিয়ার কাজ, যে মিডিয়া তাদের নিজেদের প্রতিষ্ঠাতাদের দুর্নীতি, অন্যায়, অত্যাচার এগুলোকে লুকিয়ে রাখতে চায়, তাদের খুন গুমের রহস্যগুলো লুকিয়ে রাখতে চায়। সে কারণে তারা এগুলো বলছে। আর কেউ না। কে বলছে আপনাকে কথা? আমি বলছি, আমি 10 পয়সার উপকার ইনুস সাহেবের কাছ থেকে পাইনি, কিন্তু ইনুস সাহেবের কৃতিত্ব আমি স্বীকার করছি। কারণ আমি জানি তিনি একটা অভদ্র সমাজের মধ্যে এসে আলোর প্রদীপ জ্বালাতে চেয়েছেন, বিদায় এখন তাকে আপনারা সবাই চেপে ধরছেন। বাস্তবিক অর্থে উনি ছিল বিদায় আমরা বেঁচে গিয়েছি। এই যারা ন্যারেটিভ তৈরি করছে, এটা শুধুমাত্র আওয়ামী জাহিলিয়াতটাকে জাতির কাছে প্রকাশ না করার জন্যই ইনুস সাহেবকে ভিলেন বানানোর চেষ্টা করছে। কত সুন্দর কথা। মানে আমরা এই যে 3 মাস হয়ে গেল, তার জুলাই সনদের ভিত্তিতে যে 2টা শপথ নেয়ার কথা, একটা নেবেন সংসদ সদস্য আর একটা নেবেন সংস্কার পরিষদের সদস্য, কই নিয়েছেন? বিএনপি নেননি। আপনি আবার বলছেন, আমরা যখন বলছি যে নির্বাচন ইঞ্জিনিয়ারিং হচ্ছে, তখন আপনি বলছেন তাহলে গণভোটের ইঞ্জিনিয়ারিং হচ্ছে। তাহলে গণভোট তখন আবার উদাহরণ হিসেবে আনলেন, আর আপনি আবার গণভোট মানেন না। কত যে মানে 2 নাম্বারই আমরা করতে জানি, আমরা করছি না। আমরা সংস্কার পরিষদের ওই সংস্কার কমিশনের বৈঠকে গিয়ে প্রত্যেকটা বিষয়ে কথা বলে এসেছি। একদিনই তো পাশ করে দেওয়া যেত। সংসদের প্রথম অধিবেশনে বলে দিবে গণভোট, সংস্কার, জুলাই সনদ সব পাস, শেষ। ওইটার উপর ভিত্তি করে নতুন বাংলাদেশ হবে। কেওয়াজের কি দরকার? আর আপনি বলছেন ডক্টর মোহাম্মদ ইউনূস খারাপ। আমি জানি না ডক্টর মোহাম্মদ ইউনূস খারাপ এটা প্রমাণ করার জন্য বাংলাদেশের কোনো রাজনৈতিক দল বা ব্যক্তি আছে কিনা। যদি পারে, সেটা আমি নিশ্চিত যে এ ধরনের যদি কেউ করতে যায়, তাহলে তারা জাতির কাছে আমি মনে করি অপমানিত হবে, অপদস্থ হবে, এবং জাতি সেটা ক্ষমা করবে না। হ্যাঁ, ওনার ব্যক্তি জীবন এখন কি, নিজে নামাজ পড়ে না, আরেকজনের সুদের ব্যাংকে 10 পয়সা সুদ খায় কিনা এটা নিয়ে আলোচনা করে। এলো বাঙালির কালচার। আপনি নিজে করেন না ঠিক মতো মানে ভালো কাজ, আপনি আরেকজনে কোন ব্যাংকে কি রাখছে। আরে ডক্টর মোহাম্মদ ইউনূস বাংলাদেশের তার পার্সোনাল লাইফে আপনি কতটুকু তাকে যেভাবে আপনি অপমান করার চেষ্টা করেন, সেটার চাইতে কত বড় উপকার করেছে সেটা আপনার জানা উচিত।